পশ্চিমবঙ্গের নির্বাচন যারা 2011 থেকে 2026 পর্যন্ত দেখেছেন তারা অনেক কিছুই দেখেছেন, কিন্তু 2021-এ আমরা একটা নতুন জিনিস দেখেছিলাম। আর সেটা হচ্ছে আমরা দেখেছিলাম যে বিজেপির বাইরের রাজ্য থেকে যে নেতাদের পশ্চিমবঙ্গে নিয়ে এসে সভা করানোর ক্ষেত্রে সবথেকে বেশি ডিমান্ড দেখা যাচ্ছে, তার মধ্যে অবশ্যই 1 নম্বরে রয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। 2 নম্বরে যে নামটা রয়েছে সেটাও খুব স্বাভাবিক, অমিত শাহ। তাদের দুজনের সব থেকে বেশি ডিমান্ড যে তারা যেন পশ্চিমবঙ্গে আসেন এবং নির্বাচনের আগে সভা করেন, প্রচার করেন। কিন্তু 2021-এ তৃতীয় যে নামটা উঠে এসেছিল ডিমান্ডের দিক থেকে, সেটা ছিল বেশ সারপ্রাইজিং। জানা গিয়েছিল যে 3 নম্বরে রয়েছেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। তার কিন্তু প্রচুর ডিমান্ড যে বিজেপি সমর্থকরা চাইছেন তিনি যেন পশ্চিমবঙ্গে আসেন এবং নির্বাচনের আগে প্রচার করেন। তো এবারের যে নির্বাচন সেখানেও দেখতে পাওয়া যাচ্ছে এই 3 জন কিন্তু চুটিয়ে প্রচার করছেন, পশ্চিমবঙ্গে সভা করছেন। এছাড়াও আরও অনেক বাইরের নেতাদের নিয়ে আসা হচ্ছে। তার মধ্যে হিমন্ত বিশ্ব শর্মা রয়েছেন, স্মৃতি ইরানি রয়েছেন, রেখা গুপ্তা তিনি এবারে একদম হট ফেভারিট হিসেবে রয়েছেন। তো তারা প্রচুর পরিমাণে সভা করছেন। আর এটা বিজেপির কৌশলের মধ্যেই রয়েছে যে 2টো দফা নির্বাচনের আগে প্রচারের জন্য মোটামুটি বাইরের সমস্ত বড় বড় নেতা যারা রয়েছেন বিজেপির তাদের পশ্চিমবঙ্গে নিয়ে আসা হবে। তারা সভা করবেন, প্রচার করবেন। এক একজন বিজেপির প্রার্থীর জন্য অন্তত 2 জন করে কেন্দ্রীয় নেতা, বাইরের নেতা, বড় নেতা তারা যাতে এসে পশ্চিমবঙ্গে প্রচার করতে পারেন সেই রকম একটা কৌশল কিন্তু বিজেপি গ্রহণ করেছে। এবার আপনি এখানে যদি একটু উল্টো দিকে তাকান, তৃণমূলের ক্ষেত্রে আপনি দেখুন এদিক থেকে সম্পূর্ণ নিস্তব্ধতা, মানে ওই যেটাকে বলা হয় একেবারে শ্মশানের নিস্তব্ধতা। আপনি বলবেন কি আর করবে তৃণমূল, আবার কি সেই কীর্তি আজাদ বা ইউসুফ পাঠানকে নিয়ে এসে হুল্লোড় করবে, নাকি শত্রুঘ্ন সিনহাকে নিয়ে এসে বলবে খামোশ। আপনি খেয়াল করে কান পেতে শুনুন, সেসবও কিন্তু হচ্ছে না, সেদিকেও কিন্তু একদম চুপচাপ। তার কারণটা কি এটা যে তৃণমূলের হয়ে বাইরের কোনো দলের কোনো নেতা আসতেই চাইছেন না পশ্চিমবঙ্গে? এমনটা নয় যে মমতা বন্দ্যোপাধ্যায় একটা ফোন ঘোরালে বাইরের কোনো অন্যান্য বিরোধী দলের বড় বড় নেতারা এসে পশ্চিমবঙ্গে তৃণমূলের হয়ে প্রচার করবেন না। কিন্তু এবারের বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সবাইকে মানা করে দিয়েছেন, তিনি নিজেই সবাইকে না করে দিয়েছেন। জানা যাচ্ছে সমাজবাদী পার্টি, আম আদমি পার্টি, উদ্ধব ঠাকরে, শিবসেনা, এইরকম অনেক বড় বড় দল, আরজেডি, তারা কিন্তু চেয়েছিল যে তারা তৃণমূল কংগ্রেসের হয়ে পশ্চিমবঙ্গে প্রচার করবে। বিশেষ করে জানা যাচ্ছে তেজস্বী যাদব, অখিলেশ যাদব তারা কিন্তু চেয়েছিলেন যে তারা পশ্চিমবঙ্গে আসবেন এবং তৃণমূলের হয়ে প্রচারে অংশগ্রহণ করবেন, সভা করবেন, ভাষণ দেবেন। কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফ থেকেই এই বিষয়টাকে একেবারে থামিয়ে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন না। তার কারণটা কি জানেন? কারণটা হচ্ছে এবারে মমতা বন্দ্যোপাধ্যায় নির্বাচনে নেমেছেন যে অস্ত্রে শান দিয়ে, সেটা হচ্ছে বাংলা ভাষা, বাঙালিয়ানা, বাঙালি অস্মিতা। এটা নিয়েই তিনি লড়তে চাইছেন। এবং এখানে বাইরের নেতারা এসে যদি তৃণমূলের হয়ে প্রচার করেন তাহলে মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তাটা দিতে চাইছেন সেখানেই তো একটা ফাঁক হয়ে যাবে, সেখানেই একটা ছিদ্র হয়ে যাবে। আর সেটা কিছুতেই তিনি হতে দিতে চান না। দেখুন, বাইরে থেকে নেতারা এসে তৃণমূলের জন্য প্রচার করলে তৃণমূলের একেবারেই কোনো লাভ হতো না, ব্যাপারটা কিন্তু তা নয়। অখিলেশ যাদব এসে যদি সেই সমস্ত আসনে প্রচার করতেন যেখানে অবাঙালি ভোট বেশি পরিমাণে রয়েছে, বা তেজস্বী যাদব এসে যদি বিহার সংলগ্ন জায়গাগুলোয় প্রচার করতেন পশ্চিমবঙ্গে, তারও কিন্তু একটা প্রভাব দেখা যেতে পারত। কিন্তু ওই যে মমতা বন্দ্যোপাধ্যায় এবারের যে ন্যারেটিভটা নিয়েছেন, সেদিকে যাতে কেউ আঙুল তুলতে না পারে, কেউ যাতে বলতে না পারে যে তৃণমূল নিজেই তো বহিরাগতদের নিয়ে এসে প্রচার করছে, সেই কারণেই কিন্তু তৃণমূলের তরফ থেকে এটা একেবারে বন্ধ করে দেওয়া হয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায় এবার বলছেন যতই করো হামলা, জিতবে এবার বাংলা। আগেরবার যে কথাটা বলা হয়েছিল তৃণমূলের তরফ থেকে বাংলা নিজের মেয়েকেই চায়, তারই একটা বৃহত্তর বাঙালি অস্মিতায় সুরসুরির ভার্সন। তবে এদেরকে না আনা হলেও একজনকে কিন্তু বাইরে থেকে আনা হচ্ছে তৃণমূলের প্রচার করার জন্য। আর তিনি হচ্ছেন ঝাড়খণ্ডের মুখ্যমন্ত্রী হেমন্ত সোরেন এবং তার স্ত্রী কল্পনা সোরেন। তারা কিন্তু পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের জন্য প্রচার করতে আসছেন। দেখুন, বিষয়টা হচ্ছে হেমন্ত সোরেনের সঙ্গে তৃণমূল কংগ্রেসের সময়ের সঙ্গে সঙ্গে সৌহার্দ্য বেড়েছে। হেমন্ত সোরেন নিজেও তার নিজের আসনটা অনেক দিন ধরে অত্যন্ত শক্তিশালীভাবে ধরে রাখতে পেরেছেন। এবার জানা যাচ্ছে পশ্চিমবঙ্গের পশ্চিমাঞ্চলের যে জেলাগুলো রয়েছে, 4টে জেলা, বিশেষ করে আদিবাসী অধ্যুষিত যে জেলা, সেইখানে কিন্তু তিনি প্রচার করতে আসছেন। বাঁকুড়া, পুরুলিয়া, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে তারা প্রচার করবেন।
এবার একটা প্রতিবেদন বলছে যে এই জঙ্গলমহলের যে আদিবাসীরা রয়েছেন তাদের সঙ্গে কিন্তু ঝাড়খণ্ডের একটা নারীর টান রয়েছে। আর এই জঙ্গলমহলের মানুষই কিন্তু একটা সময় বিজেপির দিকে অনেকটাই ঝুঁকে পড়েছিলেন, বিজেপির ভোটার হয়ে গিয়েছিলেন। 2019-এ যদিও যেভাবে জঙ্গলমহল বিজেপির দিকে চলে গিয়েছিল, তারপর 2021 এবং 2024-এ সেখান থেকে তৃণমূল কংগ্রেস খানিকটা রিকভার করতে পেরেছে, খানিকটা ফিরিয়ে আনতে পেরেছে ভোট, কিন্তু তারপরেও আশানুরূপ ফলাফল এই জায়গাগুলোয় তৃণমূল কিন্তু করতে পারেনি। সেটাই যাতে এবার তৃণমূল করতে পারে সেই চেষ্টাই তৃণমূলের তরফ থেকে সব রকমভাবে করা হচ্ছে। এখানকার প্রার্থী বলুন, প্রচার বলুন, সব কিছুই কিন্তু তৃণমূল কংগ্রেস আরও রিফাইন করতে চাইছে। সেই কারণে এই জায়গায় কিন্তু অনেক জয়ী বিধায়ককেও এবার টিকিট দেওয়া হয়নি। বীরবাহা হাসদা তার কিন্তু আসন বদল করে দেওয়া হয়েছে। তেমনই আবার এখানে প্রচারের জন্য নিয়ে আসা হচ্ছে হেমন্ত সোরেনকে। এইখানে বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় যতই বলুন না কেন যে তিনি সব ভাষা জানেন, তিনি 88টা ভাষা জানতে পারেন, কিন্তু হেমন্ত সোরেন আদিবাসীদের সামনে দাঁড়িয়ে তাদের মতো করে তাদের আবেগের সামনে যেভাবে অ্যাপিল করতে পারবেন, হেমন্ত সোরেন তার নাম, তার বাবার নাম, তাদের দলের রাজনীতি যেভাবে আদিবাসী সমাজের সঙ্গে যুক্ত হয়ে থেকেছে এবং তার যা ইতিহাস রয়েছে, আদিবাসী সমাজের সঙ্গে যে কানেকশন রয়েছে, সেই জিনিসটা হেমন্ত সোরেন যেভাবে করতে পারবেন, মমতা বন্দ্যোপাধ্যায় তার এক ফোঁটাও করতে পারবেন না। সেই কারণেই কিন্তু হেমন্ত সোরেনকে প্রচারের জন্য নিয়ে আসা হচ্ছে। আর এইখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ওই বহিরাগত তত্ত্ব বা যে তার রাজনৈতিক বার্তা, সেটাও ধাক্কা খাবে না। তার কারণ মমতা বন্দ্যোপাধ্যায় যে বার্তা বেছে নিয়েছেন সেখানে আদিবাসীরা পশ্চিমবঙ্গের বহিরাগত এমনটা তো বলা হচ্ছে না। মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য হচ্ছে দিল্লি, ইউপি, বিহার, গুজরাটের নিরামিষ খাওয়া বহিরাগত হিন্দি বলা নেতারা বাংলা দখল করতে চাইছেন, তারা বহিরাগত, তারা বাংলায় চলে এসে বাংলার মাথার ওপর ছড়ি ঘোরাতে চাইছেন। এবারের নির্বাচনে আমরা বারবার দেখতে পাচ্ছি যে কোনো ইস্যুকে দুরকমভাবে ট্যাকেল করা হচ্ছে। একটা হচ্ছে ব্রডার হ্যান্ডেল কিভাবে করা হচ্ছে, একদম বৃহত্তর ক্ষেত্রে কিভাবে ইস্যুটাকে ট্যাকেল করা হচ্ছে, কি ন্যারেটিভ তৈরি করা হচ্ছে, এবং লোকাল স্তরে স্থানীয় জায়গাতে মানুষের সামনে মানুষের সঙ্গে কথাবার্তা বলে সেইভাবে কিভাবে জিনিসটাকে ট্যাকেল করা হচ্ছে। যেমন একটা উদাহরণ দিই, দেখুন তৃণমূলের তরফ থেকে এবারে যে কথাটা বারবার বলা হচ্ছে বা যে অভিযোগ সামনে তোলা হচ্ছে, যদিও বাস্তবের কোষ্টি পাথরে ঘষে নিলে দেখা যাবে যে বিষয়টা খুব একটা ধোপে টিকছে না, তবু তৃণমূলের অভিযোগ হচ্ছে বিজেপি ক্ষমতায় এলে মাছ খেতে দেবে না, মাছ খাওয়া বন্ধ হয়ে যাবে। এবার এটাকে ব্রডার স্পেকট্রামে, বড়ভাবে, বৃহত্তর ক্ষেত্রে কিভাবে বিজেপি হ্যান্ডেল করছে। নরেন্দ্র মোদী যখন হলদিয়ায় সভা করতে এসেছেন, তিনি প্রায় 8 ঘন্টা বক্তব্য রেখেছেন। তার মধ্যে একটা বড় সময় তিনি ব্যয় করেছেন মাছ নিয়ে। মাছ চাষ কিভাবে হচ্ছে, মৎস্য উৎপাদনের জন্য কেন্দ্রীয় প্রকল্প কি কি আছে, মাছ চাষ যাতে বাড়ে, পশ্চিমবঙ্গের বাঙালির পাতে আরও বেশি করে যাতে মাছ এসে পড়ে, তার জন্য কেন্দ্রের তরফ থেকে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে, এবং পশ্চিমবঙ্গের সরকার, তৃণমূল কংগ্রেসের সরকারের কি কি অক্ষমতা রয়েছে মাছ উৎপাদনের ক্ষেত্রে, সেগুলোর কথা তিনি বলতে থাকেন। যেমন নরেন্দ্র মোদী বলছেন যে দেখুন, বাঙালির পাতে যাতে মাছ পড়ে তার জন্য কেন্দ্রের তরফ থেকে সব রকম ব্যবস্থা করা হচ্ছে, কিন্তু তৃণমূল কংগ্রেসের সরকার এতটাই অপদার্থ যে আপনাদের পাতে তারা নিজেরা মাছ দিতে পারে না, সেই মাছ পর্যন্ত পশ্চিমবঙ্গকে বাইরে থেকে আমদানি করতে হয়। গত 11 বছরে গোটা দেশে মাছের উৎপাদন বেড়েছে, আমাদের দেশ থেকে বাইরের দেশে যে মাছ রপ্তানি করা হয় তার পরিমাণ দ্বিগুণ হয়েছে, কিন্তু গোটা দেশে যেটা সাফল্যের সঙ্গে করা গেছে, পশ্চিমবঙ্গে সেটা করা যায়নি তৃণমূল কংগ্রেসের সরকারের পাপের কারণে। এইবার এই মাছের ইস্যুটাকে লোকাল স্তরে, স্থানীয় স্তরে একদম মানুষের সামনে 1 to 1 কিভাবে ট্যাকেল করছে বিজেপি, সেখানে কিছুটা থিয়েট্রিক্স এবং কিছুটা শার্প অ্যাসিওরেন্স নিশ্চিত করার কথা বলা হচ্ছে। যেমন এদিকে দেখুন, প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি তিনি বলছেন আপনি ইলিশ মাছ নিয়ে আসুন না, আমি বেছে আপনাকে খাইয়ে দিচ্ছি। কিংবা বিজেপির প্রার্থীরা মাছ হাতে নিয়ে প্রচার করছেন, রাকেশ সিং তিনি মাছ হাতে নিয়ে পদযাত্রা করছেন, এদিকে কৌস্তব বাগচি তিনি ধুতি পাঞ্জাবি পরে মাছ হাতে নিয়ে প্রচার করতে বেরিয়েছেন। তো এই রকমভাবে দুদিকে কিন্তু ইস্যুটাকে হ্যান্ডেল করা হচ্ছে। কেন্দ্রীয় বিজেপির তরফ থেকে রাজ্য বিজেপি নেতৃত্বের কাছে পরিষ্কার নির্দেশ রয়েছে যে কোনোভাবেই পশ্চিমবঙ্গের বাঙালি মানুষের মনে যেন কোনো রকম সন্দেহ তৈরি না হয় মাছ নিয়ে, এভাবেই প্রচার করতে হবে। আপনি দেখবেন পাওয়ার মিলে নেতারা কি মাছ খাচ্ছেন প্রচার করতে যাওয়ার আগে, সেটা যে বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে, সেখানে এক একজন নেতা এমন মাছের ফিরিস্তি দিচ্ছেন যে কোনো বড় বড় রাঘব বোয়াল ফেল করে যাবেন। তো বেসিক্যালি কেন্দ্রীয় বিজেপি নেতৃত্বের তরফ থেকে রাজ্য নেতৃত্বের কাছে এটাই নির্দেশ রয়েছে যে বাঙালির কাছে, বাঙালির সামনে এটা একদম নিশ্চিত করে দিতে হবে যে বিজেপি ক্ষমতায় এলে বাঙালির মাছের পাতে কোনো রকমভাবেই টান পড়বে না, হাত পড়বে না, কোনো আঘাত আসবে না।
এই মুহূর্তে বিজেপির তরফ থেকে দুটো মেসেজিং রয়েছে যেটা খুব ক্লিয়ার। একটা, বিজেপির তরফ থেকে যে কথাটা বলা হচ্ছে, পাল্টানো দরকার, চাই বিজেপির সরকার। এখানে খুব ইন্টারেস্টিং বিষয়টা খেয়াল করুন। আগের নির্বাচনে যখন বলা হয়েছিল নো ভোট টু বিজেপি, প্রশ্ন উঠেছিল নো ভোট টু বিজেপি হলে তাহলে ভোট টু হুম, মানে তুমি বলছো যে বিজেপিকে ভোট দিও না, কিন্তু তার বদলে কাকে ভোটটা দেবো সে কথা তো তুমি বলছো না, তুমি খালি প্রবলেমের কথা বলছো, সলিউশন সামনে আনছো না। তাহলে এই পলিটিক্যাল মেসেজিংটায় একটা কনফিউশন রয়েছে, এরকম কথা উঠে এসেছিল। বিজেপির তরফ থেকে এবারে স্লোগানটা একদম পরিষ্কার, সমস্যার কথাও বলা হচ্ছে, সমাধানের কথাও বলা হচ্ছে। সমস্যা বা প্রশ্নের জায়গা কি, পাল্টানো দরকার, তাহলে পাল্টে কাকে আনবো, বিজেপি সরকার। দুটোই কিন্তু একদম ক্লিয়ার বার্তা দেওয়া হচ্ছে। বা একই রকমভাবে আপনি দেখুন, বিজেপির তরফ থেকে বলা হচ্ছে বাঁচতে চাই বিজেপি তাই। আগেন, বিজেপিকে কেন আপনি ভোট দেবেন, কারণ আপনি বাঁচতে চান তাই। একদম পরিষ্কার আপনার সামনে রাখা হচ্ছে, কোনো প্রশ্নের অবকাশ নেই। সমস্যাও বিজেপি বলে দিচ্ছে, সমাধানও বিজেপি বলে দিচ্ছে, প্রশ্নও রয়েছে, উত্তরও আপনি পেয়ে যাচ্ছেন। আর দ্বিতীয় মেসেজিং যেটা বিজেপির তরফ থেকে বলা হচ্ছে সেটা হলো ভয় করলে চলবে না, ভয় বাদ দিয়ে একবার ভরসা করে ভোটটা দিয়ে ফেলতে হবে। ভোটটা যদি বিজেপিকে দিয়ে ফেলো একবার ভরসা করে, তাহলেই কেল্লা ফতে। তারপর কি হবে, ওই আবার বাঁচতে চাই বিজেপি তাই, তারপর তুমি বাঁচতে পারবে। তো এইটা হচ্ছে বিজেপির মেসেজিং। বিজেপির টার্গেটেড মেশিন সেটা ব্যক্তির দিকে, আর তৃণমূল কংগ্রেসের টার্গেটেড মেশিন সেটা একটা জাতিগত অস্মিতার দিকে। এখন এই পলিটিক্যাল মেসেজিংয়ের জায়গায় কে জিতবে, কে এগিয়ে যাবে, এটাই হচ্ছে দেখার বিষয়। দেখুন, বিষয়টা হচ্ছে আস্তে আস্তে নির্বাচনের স্লোগান বা ট্যাগলাইন এগুলোও আস্তে আস্তে দুধ, কোল্ড ড্রিঙ্ক, সাবান এই সমস্ত বেচার মতো হয়ে যাচ্ছে। মানতে কষ্ট হলেও এটাই এখন বাস্তব। পলিটিক্যাল ন্যারেটিভ, পলিটিক্যাল স্লোগান, পলিটিক্যাল মেসেজিংয়ের লড়াইতে কে এগিয়ে থাকে সেটাই দেখার। আজকের পর্ব এখানেই শেষ করছি। আপনাদের মতামত অবশ্যই জানাবেন। পরের দিন দেখা হবে অন্য একটি বিষয় নিয়ে আলোচনায়। ভালো থাকবেন।